বেসিক্যালি এটা হলো স্ট্র্যাটেজিক ওভারভিউ, কাস্টমার সার্ভিস, অন টাইম ডেলিভারি এবং রাইট কোয়ান্টিটি, রাইট কোয়ালিটি এনশিওর করার জন্য থ্রু কোলাবোরেশন বিটুইন ডিফারেন্ট ফাংশনস একটা অর্গানাইজেশনের ভিতরে, প্রোডাকশন, মার্চেন্ডাইজিং, কমার্শিয়াল, ফাইন্যান্স ইত্যাদি, এবং প্রোডাক্ট কস্টিং এবং কোটেশন এবং এগুলোর সাথে প্রফিটেবিলিটি কিভাবে কন্ট্রোল করা যায় সেটা স্টেক হোল্ডার যারা আছে, স্টেক হোল্ডার মানে মেইনলি ওনার, তারপরে ম্যানেজমেন্ট, এমপ্লয়িজ, সবাই স্টেক হোল্ডার। হ্যাঁ, কোম্পানি ভালো রান করলে এমপ্লয়ীদেরও ভবিষ্যৎ ভালো, কোম্পানি খারাপ করলে কোম্পানি এক পর্যায়ে বেতন দিতে পারবে না, এক পর্যায়ে কোম্পানি বন্ধ হয়ে যাবে। অতএব স্টেক হোল্ডার আলটিমেটলি সবাই কোম্পানির ভালোভাবে চলতে হলে, এবং কিভাবে বিজনেস প্ল্যানিং রিলায়েবল হয় এবং প্রোডাকশন ক্যাপাসিটি প্ল্যান এক্সিকিউশন এগুলো ইন্টিগ্রেটেডলি কিভাবে রিলায়েবলি ওয়ার্ক করে, এগুলো স্টেক হোল্ডার যারা তাদের ইন্টারেস্টিং এরিয়া। এবং আলটিমেটলি ওয়ার্ক প্লেস স্যাটিসফ্যাকশন, যেখানে এমপ্লয়ি, ম্যানেজার্স এবং ওনার্স যারা কাজ করে তাদের পারফরমেন্স, সেগুলো অনেক কিছুর উপরে নির্ভর করে। ওভারঅল ইআরপি সিস্টেম কিভাবে এই স্টেক হোল্ডারদেরকে এই বিভিন্ন এরিয়াতে স্যাটিসফ্যাকশন আনতে পারে, সেটাই একটা অন্যতম উদ্দেশ্য এবং ফোকাস করা হয়েছে ইআরপি ডিজাইন, সিস্টেম ডিজাইন এবং ডেভেলপমেন্টে। তো ইআরপিতে অনেকগুলো মডিউল আছে, অনেকগুলো ফাংশনাল এরিয়া অ্যাক্টিভিটিস গুলো ইন্টিগ্রেটেডলি ওয়ার্ক করে, যেমন আপনার মার্চেন্ডাইজিং এন্ড প্রকিউরমেন্ট, কাস্টমার অর্ডারস, দেন ক্যাপাসিটি এন্ড প্রোডাকশন প্ল্যানিং, অ্যাকাউন্টস পেয়েবল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, প্রোডাকশন কোয়ালিটি ম্যানেজমেন্ট, কমার্শিয়াল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস ইত্যাদি। তো একটা স্মার্ট ইআরপি সিস্টেম বিজনেস ম্যানেজমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেমলেস ইন্টিগ্রেশন। বিজনেসের বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলোর মধ্যে ইন্টিগ্রেশন লাইক অ্যাক্রস ফাংশনস, এক ফাংশনের সাথে আর এক ফাংশন, উইদিন ফাংশন, উইথ কাস্টমার, উইথ সাপ্লায়ার্স, ইভেন আদার থার্ড পার্টি এনাবলার্স। এবং এই ইআরপি সিস্টেম অনেকগুলো ইন্টেলিজেন্স বিল্ট ইন উইদিন দ্য সিস্টেম, এবং যেখানে ম্যানুয়াল প্রসেসকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অটোমেট করা হয়েছে, এবং যাতে এফিসিয়েন্সি, অ্যাজিলিটি এবং অ্যাকুরেসি এনহ্যান্স করা যায় ওই উদ্দেশ্যে। যেমন মেজর ফাংশন এখানে ফোকাস যেমন করা যেতে পারে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সেলস অর্ডার, তারপরে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, ইনভেন্টরি, তারপরে প্রোডাকশন, কমার্শিয়াল, শিপমেন্ট, সেলস প্রসিডস, এগুলো। আর এগুলোর মধ্যে সবারই আছে ইন্টিগ্রেট করে সেটা হচ্ছে প্ল্যানিং, যেমন প্ল্যানিং, স্যাম্পল অ্যাপ্রুভাল প্ল্যানিং, ম্যাটেরিয়াল সাপ্লাই প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং, শিপমেন্ট প্ল্যানিং ইত্যাদি ইত্যাদি। আর ব্যাক এন্ডে রয়েছে সাপ্লাই চেন মডিউলস, সেটাও কতগুলো ফাংশনাল এরিয়াস সাপ্লাই চেনের মধ্যে, এবং অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখন যদি আমরা একটা গার্মেন্টস এর একটা প্রসেস ওভারভিউ সম্বন্ধে সংক্ষেপে, এটা খুবই হাই লেভেল, খুবই ব্রিফ একটা ওভারভিউ, এই ফ্লো চার্টটা, সেটা হচ্ছে ধরেন কাস্টমারদের সাথে প্রথমে অর্ডারের ব্যাপারে যখন ডিসকাশন হয় তখন কোটেশন দেওয়া হয় বা প্রোফর্মা দেওয়া হয়, তারপরে সেলস কন্ট্রাক্ট হতে পারে অথবা কাস্টমার সেলস অর্ডার দিতে পারে, সেই সেলস অর্ডারের থেকে তারপরে ফ্যাক্টরি করে প্রোডাকশন প্ল্যানিং করে। তো প্রোডাকশন প্ল্যানিং এর সময় অবশ্যই প্রোডাকশন ক্যাপাসিটি যেটা আছে সেই ক্যাপাসিটির সাথে ইন্টিগ্রেটেডলি ওয়ার্ক করে, যে প্রোডাকশন প্ল্যান সেটাই করে যেটা প্রোডাকশন করতে পারবে। প্রোডাকশন প্ল্যান হয়ে গেলে সেটা থেকে প্রসেস অর্ডার এবং পারচেজ রিকুইজিশন। সো জেনারেলি পারচেজ রিকুইজিশনটা আগে হয়, পারচেজ রিকুইজিশন থেকে কোটেশন
ভেন্ডরের কাছ থেকে কোটেশন নিয়ে কম্পারেটিভ স্টেটমেন্ট করে কোটেশন অ্যাপ্রুভাল করা, ওই সমস্ত প্রসেস চলে আসছে। তারপরে পারচেজ অর্ডার করে দেন ম্যাটেরিয়াল রিসিভ হয়। ম্যাটেরিয়াল রিসিভ হলে ওইদিকে যেমন প্রোডাকশন প্রসেস অর্ডার, যেটা বেসিক্যালি প্রোডাকশন অর্ডার, সেটাতে যখন এক্সিকিউশন হবে তখন ম্যাটেরিয়াল রিসিভ করবে ওয়্যার হাউস থেকে। এবং উইদিন প্রোডাকশনে ডিফারেন্ট প্রসেস আছে, সেমি প্রসেস গুডসের মুভমেন্ট আছে। যেমন সে একটা নিটিং ইন্ডাস্ট্রি হয়, যদি সেখান থেকে নিটিং হতে পারে, কাটিং হতে পারে, সুইং হতে পারে, প্যাকিং হতে পারে, ওয়াশিং হতে পারে, ডাইং হতে পারে, এরকম যে প্রসেসগুলো সেগুলোর ভিতরে সেগুলো হচ্ছে উইদিন প্রোডাকশন গুডস মুভমেন্ট। এবং সেখানকার ক্যাপাসিটি এবং সেখানকার প্রোডাকশন প্রসেস সবগুলো ম্যানেজমেন্ট হওয়ার পরে, কোয়ালিটি অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে ফিনিশ গুডস যেটা আসলো সেটা শিপমেন্ট হয়ে গেল। এবং কমার্শিয়াল, এইটা হলো কমার্শিয়ালের অ্যাক্টিভিটিস। কমার্শিয়াল শিপমেন্ট করার পরে, শিপমেন্ট করার পাশাপাশি তাদের কমার্শিয়াল কিছু প্রসেস আছে, যেমন জিএসপি অ্যাপ্রুভাল বা কান্ট্রি অফ অরিজিন, সমস্ত সার্টিফিকেশনের ব্যাপার আছে, সেগুলো সেরে এবং ইনভয়েস করে সাবমিট করে কালেকশন করে। এটা হলো একটা ওভারভিউ, যে কোটেশন থেকে শুরু করে কালেকশন পর্যন্ত হাই লেভেলে একটা গার্মেন্টসে এটা হলো প্রসেস। এটা ক্লিয়ার কিনা? ওকে স্যার। আচ্ছা, তো এখানে যতগুলো অপারেশন আছে সবগুলোই ইআরপি তে কাভার্ড, এবং আরো অনেক ডিটেইলে এবং আরো অনেক কিছু আছে। এটা হলো হাই লেভেল সামারি। যেমন আমরা যদি সিআরএম এন্ড সেলস অর্ডারে যাই, সিআরএম সেলস অর্ডারে যেমন সেলস লিড ক্রিয়েট করা, যেটা ইনিশিয়ালি একটা বায়ারের সাথে টার্গেটিং করা এবং তাদের ডিসকাস করে ভ্যালিডেট করা যে তার সে নতুন কোনো ফ্যাক্টরিতে অর্ডার দিবে কিনা, এই ধরনের ক্ষেত্রে হলো সেলস লিড হয়। তারপরে হলো সেলস অপরচুনিটি, যখন তার সাথে কথা হলো এবং মনে হচ্ছে যে না ফার্দার এর রিকোয়ারমেন্ট আছে এবং সেই ধরনের কাজ এই ফ্যাক্টরিতে করতে পারে, তাহলে সেটা সেলস অপরচুনিটি হিসেবে কনভার্ট করা হয়। এটা হলো ইন্টারন্যাশনালি সিআরএম এর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের যে মেথোডোলজি, সেই মেথোডোলজি ফলো করে এইগুলো প্রসেসগুলো ডিজাইন করা হয়েছে। তারপরে স্যাম্পল এবং প্রেজেন্টেশন করে কাস্টমার কাছে সাবমিট করলে, তখন কাস্টমার যদি ইন্টারেস্ট দেখায় দেন কোটেশনের ব্যাপার হচ্ছে। কারণ কোটেশনের আগে দরকার হচ্ছে কস্টিং। কোম্পানি কস্টিং করবে, ফ্যাক্টরি কস্টিং করার, প্রোডাক্ট কস্টিং কত করে, তারপরে প্রাইসিং করবে, প্রাইস করে তারপরে কোটেশন সাবমিট করলে দেন স্যাম্পল অ্যাপ্রুভাল হইলে দেন বা নেগোশিয়েট হয়ে হইলে দেন বাইরের কাছ থেকে সেলস অর্ডার পাওয়া যায়। আর পাশাপাশি ম্যাটেরিয়াল এবং ফিনিশ গুডস এর স্যাম্পল অ্যাপ্রুভালের টাইম অ্যাকশন প্ল্যান সেট করা হয়। জেনারেলি একটা বায়ারের স্পেসিফিক লিস্ট অফ স্যাম্পলের অ্যাপ্রুভাল চেয়ে থাকে, স্ট্যান্ডার্ড সেটা, বাট এইটা বায়ার টু বায়ার ভ্যারি করে। এবং সেই স্যাম্পলগুলো র মেটেরিয়ালের জন্য স্যাম্পল হতে পারে, যে র মেটেরিয়াল অ্যাপ্রুভাল করে নিয়ে তারপরে করতে হবে প্রোডাকশন, এবং পাশাপাশি আবার ফিনিশ গুডসেরও বিভিন্ন স্টেজে হইতে পারে, যে প্রি প্রোডাকশন হতে পারে, ইনলাইন প্রোডাকশন স্যাম্পল হতে পারে, বিফোর শিপমেন্ট হতে পারে, বিভিন্ন সময়কার স্যাম্পল হতে পারে, এবং সেগুলো অ্যাপ্রুভাল করার প্রসেসটা বাইরের সাথে ডিফাইন করা থাকে এবং সেটা ট্র্যাকিং করতে হয়। ট্র্যাকিং করতে হয়, অ্যাপ্রুভাল এর জন্য পাঠাইতে হয়, অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ না হইলে আবার পাঠানোর ব্যবস্থা করতে হয় ইত্যাদি। তারপরে হচ্ছে সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং প্রকিউরমেন্ট। এখানে আপনি দেখছেন যে যে ওভারভিউতে এখানে যখন প্ল্যান অর্ডার করা হচ্ছে, সেখান থেকে যে ম্যাটেরিয়াল গুলো প্রকিউর করা হচ্ছে সেই ম্যাটেরিয়াল গুলোর জন্য পারচেজ রিকুইজিশন করে প্রকিউর করতে হয়। তো সেখান থেকে সিস্টেমে যে পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করা, পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করলে অনেক সময় পারচেজ প্রাইসটা সাপ্লায়ারের কাছ থেকে নিতে হয় এবং অনেক সময় প্রাইস নেগোশিয়েট করতে হয়, এবং একাধিক সাপ্লায়ারের কাছ থেকে কোটেশন নিয়ে কম্পারেটিভ স্টেটমেন্ট করতে হয়। কম্পারেটিভ স্টেটমেন্ট করে ইন্টারনাল অ্যাপ্রুভাল হওয়ার পরে দেন ইস্যু পারচেজ অর্ডার, এবং সেখানেও স্যাম্পল অ্যাপ্রুভাল টাইম অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভ করতে হয়, তার কারণ এটাও বায়ার অ্যাপ্রুভ করে, তাই না? এই প্রকিউরমেন্ট স্যাম্পল গুলো বায়ার অ্যাপ্রুভ করে। তারপরে
পারচেজ অর্ডারের সাথে ডেলিভারি রিকোয়ার্ড ডেলিভারি ডেট তো থাকে, কিন্তু সাপ্লায়ার যে সে ওই রিকোয়ার্ড ডেলিভারি ডেটে সাপ্লাই করতে পারছে কিনা সেই কনফার্মেশনটা নিতে হয় এবং সেটা ট্র্যাকিং করতে হয় এবং ডেলিভারি স্কেজুলিং করতে হয় টু মেক শিওর যে যাতে অন টাইম প্রোডাকশনটা শুরু করা যায় এবং দেন ম্যাটেরিয়ালটা ওয়ার হাউসে রিসিভ হলো। দেন আমরা চলে গেলাম প্রোডাকশনের জন্য ফার্স্ট থিং হলো প্রোডাকশন ক্যাপাসিটি ম্যানেজমেন্ট। প্রোডাকশন ক্যাপাসিটি কোন স্টেজের প্রোডাকশন ক্যাপাসিটি কত, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ক্যাপাসিটি, কিন্তু সেটা ছাড়াও আরো কিছু ফ্যাক্টস আছে, যেমন হলিডে ক্যালেন্ডার, হ্যাঁ, কোন দিন কোন গভর্নমেন্ট ছুটি, কোন দিন তারপরে কয় শিফটে ফ্যাক্টরি রান করবে, এই সমস্ত বিষয়ের এলিমেন্টস এর উপরে ডিপেন্ড করে প্রোডাকশনের ক্যাপাসিটি কত হবে। অ্যাপার্ট ফ্রম ইনস্টলড ক্যাপাসিটি, তো ইনস্টলড ক্যাপাসিটি থেকে ওয়ার্কেবল ক্যাপাসিটি যেটা সেটা ক্যালকুলেশন। দেন প্রোডাকশন প্ল্যানিং এর জন্য ক্যাপাসিটি ইনফরমেশন হচ্ছে একটা ইনপুট, আর একটা হলো প্রোডাকশন রিকোয়ারমেন্ট, যেটা সেলস অর্ডার থেকে আসতেছে, বাইরে থেকে যে সেলস অর্ডার গুলো আসছে সেগুলো। এবং অনেক সময় সিমুলেশন করতে হয়, প্রোডাকশন প্ল্যান সিমুলেশন করতে হয়, যে আমি এই তারিখে শুরু করলে আমি কবে শেষ করব এবং অত তারিখে শেষ করলে আমার প্রোডাকশন ক্যাপাসিটি ঠিক আছে কিনা, এবং বা আমার বাইরের অর্ডার যা আছে সে অনুসারে আমি সমস্ত ডেলিভারি দিতে পারবো কিনা, এরকম সিমুলেশন অনেক সময় করতে হয়। দেন ডেলিভারি রিস্ক ম্যানেজমেন্টও করা লাগে, কারণ অনেক সময় প্রোডাকশন প্ল্যানিং করার পরে অনেক সময় অ্যাকচুয়ালের সাথে ভেরিয়েশন হতে পারে। সেই ক্ষেত্রে ডেলিভারি স্কেজুলিং, রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, যে কোনো প্রোডাক্টের হয়তো রিসোর্স বাড়াই দিয়ে বা এক শিফট আছে 2 শিফট করে দিয়ে বা বিভিন্নভাবে ক্যাপাসিটির সাথে প্রোডাকশন এবং ডেলিভারিকে অ্যালাইনমেন্ট করতে হয়, ব্যালেন্স করতে হয়। তারপরে অবশ্যই ডেইলি প্রোডাকশন প্ল্যানিং ভেরি ক্রিটিক্যাল এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য। এবং যেহেতু এখানে কোনো এক্সট্রা স্টক রাখা হয় না, কারণ কাস্টমারের কাছে যা অর্ডার করা হয় তাই বানানো হয়, বানায় ডেলিভারি দিলে শেষ। এমনি ধরেন আপনার হাতিনের যে ম্যানুফ্যাকচারিং, সেটাতে একটা সেফটি স্টক রাখা হয়, তাই না? সেফটি স্টক রেখে প্রোডাকশন করা হয় এবং সেখানে ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ আছে, আর এখানে একটু ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ। ওইখানে হচ্ছে আপনার কাছে কোনো অর্ডার নাই, আপনি ফোরকাস্ট করে বানাচ্ছেন, একটা এস্টিমেট করে তারপরে প্রোডাকশন করতেছেন, এই জন্যই এক্সট্রা কিছু বানায় রাখতে হয়, যে কত কাস্টমার কিরকম অর্ডার দেবে সেটা ট্রেন্ড অনুসারে করতে হয়। আর এখানে হলো এক্সট্রা কোনো কিছু বানানো চায় না, কারণ কাস্টমার যা অর্ডার দেয় তাই বানাইতে হয়। এটার ডাইমেনশন ডিফারেন্ট, দুটোতেই চ্যালেঞ্জ, বাট দুটোর চ্যালেঞ্জ ডিফারেন্ট, টু ডিফারেন্ট থিংস। তো দুটাতেই ডেইলি প্রোডাকশন প্ল্যানিং ইম্পর্টেন্ট, বাট এখানে হলো ডেইলি প্রোডাকশন প্ল্যানিং করে যে কাস্টমারের যে সময় ডেলিভারি দেওয়ার কথা সেই সময়ের সাথে এটাকে কিভাবে অ্যালাইন করা যায়, সেইটা হলো মোস্ট চ্যালেঞ্জিং। ওকে, এ পর্যন্ত ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর হলো প্রোডাকশনের সাথে সাথে ওয়েস্টেজ স্ক্র্যাপ প্ল্যানিং। স্ক্র্যাপ কেমন হচ্ছে, কারণ ওয়েস্টেজ কিছু হতেই পারে, প্রোডাকশনের ন্যাচার তাই হতে পারে। অতএব সেক্ষেত্রে সঠিক কোয়ান্টিটি যাতে ডেলিভারি দেওয়া যায়, দিতে হলে কত কোয়ান্টিটি দিয়ে প্রোডাকশন শুরু করতে হবে যাতে সেই আউটপুটটা সঠিক হয়, যেমন আমরা প্রথমে বলছি রাইট কোয়ান্টিটি রাইট টাইমে, তাতে রাইট কোয়ান্টিটি প্রোডাকশন করতে হলে কত প্রোডাকশন দিয়ে করতে হবে, তাতে ওয়েস্টেজও প্ল্যানিং এর মধ্যে আনার ব্যাপার আছে। এবং ফাইনালি ওয়ার্কিং প্রোগ্রেস এবং প্ল্যান এর মনিটরিং করে ফাইনালি রেডি ফর শিপমেন্ট। এই পর্যন্ত প্রোডাকশন প্ল্যানিং এন্ড ক্যাপাসিটি ম্যানেজমেন্টের এই কয়টা হচ্ছিল মেজর ফাংশন। তাহলে মেজর ফাংশন হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সেলস অর্ডার, তারপরে প্রকিউরমেন্ট এবং সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এবং থার্ড হচ্ছে প্রোডাকশন এন্ড ক্যাপাসিটি ম্যানেজমেন্ট। আর সাপোর্টিং ফাংশনস এগুলোর মধ্যে রয়েছে আরো, যেমন আপনার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস রয়েছে, বাইরের কাছ থেকে যখন অর্ডার পাওয়া যায় তখন বাইরের কাছ থেকে ব্যাক টু ব্যাক এলসি মনিটরিং করা, ব্যাক টু ব্যাক এলসি পাইলে আবার যখন প্রকিউর করা হয় তাদের মাস্টার এলসি নেওয়া, আর সেটার এগেইনস্টে যখন র মেটেরিয়াল প্রকিউর করা হবে তখন আবার ব্যাক টু ব্যাক এলসি করা, এবং শিপমেন্টের সময় শিপিং ডকুমেন্ট ফর্মালিটিজ ইপিবি
ওগুলোর সাথে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে